রাত তখন অনেক। পাঁচতারা হোটেল দ্য রয়্যাল অর্চার্ডের পেছনের গেট দিয়ে ময়লা ভর্তি গাড়িগুলো ক্রমাগত আসা যাওয়া করছিল। সেই কোণেই একটি রোগা, দুর্বল ও কম্পমান মেয়ে মাটিতে বসেছিল। মেয়েটির নাম সুহানি। গত 2 দিন ধরে সে বিশেষ কিছু খায়নি। ক্ষুধা এবং যন্ত্রণায় তার অবস্থা নাজেহাল ছিল। কিন্তু আজ সবথেকে বড় ক্ষত তার পেট নয়, বরং ছিল তার সম্মান। কিছুক্ষণ আগে এক লোক তাকে কোণঠাসা করে বলেছিল, চলো আমার সাথে, 2000 টাকা দেব, মাত্র 1 রাতের কাজ। বুঝতে পারছো তো? সুহানি কাঁপতে কাঁপতে বলেছিল, আমি ওই ধরনের মেয়ে নই। ক্ষুধার্ত হতে পারি, কিন্তু নির্লজ্জ নই। এরপর সেই লোক তাকে উত্ত্যক্ত করতে করতে চলে যায়। পেছনে ফেলে যায় তার নোংরা নজর। সুহানি সেখানে বসে কাঁদছিল। তখনই হোটেলের পেছনে একটি লাল রঙের গাড়ি এসে থামল। দরজা খুলল এবং সেখান থেকে নামল বিবেক রাঠোর। সে হোটেলের মালিকের ছেলে এবং শহরের সবথেকে বড় ধনী উত্তরাধিকারী। সে ফোনে কারোর সাথে ঝগড়া করছিল। সে বলছিল, ড্যাড, আমি আপনার মতো করে ব্যবসা চালাবো না। আমি আমার গ্রাহকদের কোনো ভেজাল খাবার খাওয়াতে পারবো না। প্লিজ, আপনি কি বিষয়টা বুঝতে পারছেন না? ফোন কেটে দিয়ে সে চিন্তিত মনে এগোতেই তার নজর সুহানির ওপর পড়ল। কচরের স্তূপের পাশে বসে একটি সাধারণ গরিব কিন্তু অত্যন্ত সুন্দরী মেয়ে কাঁদছিল। বিবেক ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। সুহানি ভয় পেয়ে বলল, আমি ভিক্ষা চাইছি না, আমি এখনই চলে যাচ্ছি। বিবেক শান্ত স্বরে বলল, তোমাকে কি কেউ কষ্ট দিয়েছে? সুহানি কোনো জবাব দিল না। সে শুধু নিজের নজর সরিয়ে নিল। বিবেক তার কাঁধে পড়া নীল দাগগুলো দেখে ফেলেছিল। তার মনে এক হালকা ব্যথার উদয় হলো। সে অভ্যাসবশত পকেট থেকে টাকা বের করার চেষ্টা করল, কিন্তু পরক্ষণই থেমে গেল। সে নিচু হয়ে বসল এবং জিজ্ঞাসা করল, খাবার খাবে? সুহানি চমকে উঠল। এই একই প্রশ্ন কিছুক্ষণ আগে তার আত্মাকে আঘাত করেছিল। কিন্তু বিবেকের গলায় লালসা নয়, বরং উদ্বেগ ছিল। সুহানি খুব নিচু স্বরে বলল, হ্যাঁ খাবো, কিন্তু আমি ভিক্ষা নিই না। বিবেক মাথা নেড়ে বলল, তাহলে কাজ করবে? সুহানির চোখ বড় বড় হয়ে গেল। সে অবাক হয়ে ভাবল, 5 তারা হোটেলে আমার মতো মেয়ে? বিবেক আরও যোগ করল, দ্য রয়্যাল অর্চার্ডে কর্মীর অভাব আছে, তুমি চাইলে আজ থেকেই কাজ শুরু করতে পারো। সুহানির কাছে এটা মজার মতো মনে হলো। সে কিছুটা তিক্ত স্বরে বলল, এত বড় হোটেলে লোকে কি বলবে? বিবেক গম্ভীর স্বরে বলল, সে চিন্তা তুমি করো না। সুহানি চুপ করে গেল। বিবেক তার হাত বাড়িয়ে দিল। সুহানির মনে শত ভয় কাজ করছিল। এটা কোনো ফাঁদ নয় তো? ওই আগের লোকটির মতো কোনো বিষয় হবে না তো? কিন্তু বিবেকের চোখে সেই কুৎসিত ভাব ছিল না। হঠাৎ সুহানি বলল, আমি তো কিছুই জানি না। বিবেক মৃদু হাসল। সে বলল, ঠিক আছে, তোমাকে শিখিয়ে দেওয়া হবে। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতার পর সুহানি সাহস করে তার হাত ধরল। যেমনই তারা ভেতরে পৌঁছল, ম্যানেজার বলল, স্যার, এই মেয়েটি এই হোটেলে? গ্রাহকরা কি ভাববেন? বিবেকের গলার স্বর চড়ে গেল। সে বলল, গ্রাহকরা কিছুই ভাববেন না, এবং এই মেয়েটি এখন থেকে আমাদের কর্মী, বুঝেছ? ম্যানেজার চুপ হয়ে গেল। বিবেক এক মহিলা সুপারভাইজারকে ডেকে বলল, একে পরিষ্কার পোশাক দাও, খাবার দাও, এবং কাল থেকে একে কাজ শেখানো শুরু করো। সুহানি যখন থালায় গরম খাবার পেল, তার চোখে জল চলে এলো। সে চুপচাপ বসে রইল। তার হাত কাঁপছিল। বিবেক কিছুটা দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। প্রথমবারের মতো কোনো অচেনা মানুষের সাহায্য করে সে এক অদ্ভুত শান্তি অনুভব করছিল, যা সে নিজেও বুঝতে পারছিল না। পরদিন সকালে হোটেলের রান্নাঘর সব সময়ের মধ্যে শোরগোলে ভরা ছিল, অর্ডার, টাইমিং আর কাজের চাপ। কিন্তু সেই হট্টগোলের মধ্যে সুহানি চুপচাপ দাঁড়িয়েছিল, যেন কোনো তুফান থেকে বেঁচে এসেছে। সুপারভাইজার আরাধ্যা তাকে দেখল এবং কিছুটা বিদ্রুপ করে বলল, এখানে কাজ করা সহজ নয়, তুমি কি কখনো রান্না করেছ? সুহানি শান্ত স্বরে বলল, না, কিন্তু আমি শিখে নেব। তারা তাকে সব থেকে নিচের স্তরের কাজ দিল, বাসন ধোয়া, ময়লার ব্যাগ পাল্টানো এবং মেঝে পরিষ্কার করা। কিন্তু সুহানি একবারও অভিযোগ করেনি। তার হাত ছিলে গেল, আঙুল লাল হয়ে গেল এবং কাজ করতে করতে কবজি জমে যাচ্ছিল। তাও সে চুপচাপ কাজ করে যাচ্ছিল, কারণ বাইরের জীবন এর থেকেও বেশি কঠোর ছিল। সন্ধেবেলা বিবেক রান্নাঘরে এলো। সে সুহানিকে দেখল। ভেজা হাতে ইটো বাসন ধোয়ার সময় তার কোমর নুয়ে পড়েছে, তবুও তার চোখে এক অদ্ভুত জেদ ছিল। বিবেক জিজ্ঞেস করল, তুমি কি ক্লান্ত হয়ে গেছো? সুহানি কিছু বলার আগেই ম্যানেজার এসে বলল, স্যার, আজ ভিআইপি গেস্টরা আসছেন, শেফের মুড খারাপ, যদি কাজে কোনো ভুল হয় তবে হোটেলের সম্মান। বিবেক তাকে মাঝপথে থামিয়ে দিল। সে বলল, তুমি নিজের কাজ করো, ওকে বলো মুড ঠিক করে কাজে লেগে পড়তে, এবং এই মেয়েটিকে কেউ যেন বিরক্ত না করে।
ম্যানেজার চুপ হয়ে গেল। হঠাৎ রান্নাঘরে হট্টগোল শুরু হলো। শেফ রবি রাগে চিৎকার করছিল, ক্রিম সস পড়ে গেছে, কোন অপদার্থ এটাকে গ্যাসের উপর ছেড়ে দিয়েছ? সবাই ভয় পেয়ে গেল, কেউ সামনে এলো না। সুহানির মনে হলো এই কণ্ঠস্বর যেন তার আগের জীবনের গালিগালাজের মতো, আরও এক অভিযোগ, আরও এক অপমান। কিন্তু সে ধীরে করে বলল, যদি সামান্য দুধ মিশিয়ে কম আঁচে নাড়াচাড়া করা হয় এবং ওপর থেকে গুঁড়ো চিনি দেওয়া হয় তবে তিক্ততা কমে যাবে। পুরো রান্নাঘর একদম নিস্তব্ধ হয়ে গেল। শেফ ক্ষেপে গিয়ে বলল, তুই আমাকে শেখাবি? তুই জানিসটা কি? বিবেক সব দেখছিল। সে সামনে এলো এবং বলল, করে দেখা যাক। শেফ অনিচ্ছা সত্ত্বেও তাই করল। কয়েক মিনিট পর যখন সস তৈরি হলো, সে সেটা চেখে দেখল এবং তার ভ্রু কুঁচকে গেল। বিবেক জিজ্ঞেস করল, কেমন হয়েছে? শেফ অনিচ্ছা সত্ত্বেও বলল, একদম ঠিক আছে, আগের চেয়ে ভালো। সবার নজর সুহানির ওপর স্থির হলো। সে ঘাবড়ে গিয়ে বলল, আমার মা বলতো খাবার নষ্ট করতে নেই, সেটাকে শুধরে নিতে হয়। বিবেক ধীর স্বরে বলল, তোমার মধ্যে প্রতিভা আছে সুহানি, খুব ভালো। আরাধ্যা প্রথমবার তার উপর গর্ব অনুভব করল, কিন্তু মুখে তা প্রকাশ করল না। রাতের বেলা যখন কাজ শেষ হলো, সুহানি লকার রুমে বসেছিল। তার হাতে খুব ব্যথা করছিল, কিন্তু তার ঠোঁটে এক মৃদু হাসি ছিল। হয়তো অনেক মাস পরে। তখনই দরজা খুলল এবং বিবেক ভেতরে এলো। তার হাতে ছিল ফার্স্ট এইড বক্স। সুহানি অবাক হয়ে বলল, আপনি এখানে? বিবেক শান্ত স্বরে বলল, হাত ধুয়ে নাও, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। সুহানি হাত লুকিয়ে বলল, প্রয়োজন নেই সাহেব, ব্যথায় আমার অভ্যেস আছে। বিবেক ধীরে করে বলল, ব্যথা যদি অভ্যেস হয়ে যায় তবে মানুষ খুশি হতে ভুলে যায়। সে জোর করেনি, শুধু বক্সটি তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিজে করে নাও। সুহানি বক্সটি নিল। বিবেক ফিরে চলে যাচ্ছিল। তখনই সুহানি ধীর স্বরে বলল, আজ প্রথমবার কেউ আমার কথা মানল, ভালো লাগলো। পরদিন সকালে সুহানি একটু আগেই রান্নাঘরে চলে এলো। লোকজন আসতে শুরু করল, কিন্তু আজ সবার নজর ছিল তার দিকে। গতকালের সস ঠিক করার বিষয়টি সবার মুখে মুখে ঘুরছিল। আরাধ্যা আসতেই বলল, আজ তুমি সবজি কাটা সেকশনে থাকবে, বাসন মাজার কাজ অন্য কেউ করবে। সুহানি অবাক হয়ে গেল। সে বলল, কিন্তু কালই তো আমি শুরু করলাম। আরাধ্যা কিছুটা বিরক্ত হয়ে বলল, দেখো, যাদের বুদ্ধি আছে তাদের এগিয়ে রাখতে হয়, এবার কাটো। সুহানি মাথা নিচু করে বলল, ঠিক আছে। সে সবজি কাটতে শুরু করল। তার হাত ছিল দ্রুত এবং মনোযোগ ছিল প্রখর। শেফ রবি দূর থেকে সব দেখছিল। গতকালের ঘটনায় তার অহংকারে আঘাত লেগেছিল, কিন্তু আজ সে সুহানির মধ্যে আলাদা কিছু লক্ষ্য করল। কিছুক্ষণ পর সে কর্কশ স্বরে বলল, আরে মেয়ে, শিমলা লঙ্কা এভাবে কাটে না, এটা হোটেল, রাস্তার ঠেলা গাড়ি নয়। সুহানি সঙ্গে সঙ্গে ছুরি নিচে রেখে বলল, আপনি দেখিয়ে দিন, আমি তেমনই করব। রবি আশা করেনি যে সে তর্ক করবে। সে বলল, চলো, এইভাবে কাটো। সুহানি মন দিয়ে দেখল, তারপর আবার কেটে দেখালো। এবার শেফ অনিচ্ছা সত্ত্বেও বলল, ঠিক আছে। দুপুরে হঠাৎ হলঘর থেকে আওয়াজ এলো, অর্ডার বাতিল করে দাও, এটা তোমরা কি বানিয়েছ? একজন ভিআইপি গেস্ট রান্নাঘরে ঢুকে এলো। সবাই ভয় পেয়ে গেল। রবি এগিয়ে এলো। স্যার, কি সমস্যা হয়েছে? গেস্ট থালাটি টেবিলের উপর ছুঁড়ে ফেলল। এই পাস্তাটি ওভারকুকড, এটা 5 তারা হোটেল নাকি চ্যারিটি কিচেন? পুরো সসনাটা ছেয়ে গেল। বিবেকও সেই সময় ভেতরে এলো এবং বলল, স্যার, আমি দেখছি, আপনি নতুন ডিশ পাচ্ছেন 2 মিনিটে। গেস্ট রেগে বেরিয়ে গেল। রবি টেনশনে পা আছড়াতে আছড়াতে বলল, এখন এই অবস্থায় 2 মিনিটে নতুন পাস্তা কি করে হবে? সুহানি সামনে এলো। আমার কাছে একটা আইডিয়া আছে। রবি ক্ষেপে উঠল। এখন ও বলবে যে ও ইতালিয়ান খাবারও জানে। সুহানি দৃঢ়তার সাথে বলল, আমি ইতালিয়ান জানি না, পাস্তাও জানি না, কিন্তু নষ্ট হওয়া খাবার কিভাবে ঠিক করতে হয় তা জানি। বিবেক বলল, বলো। সুহানি পাস্তাটি হাতে নিয়ে দেখল এবং বলল, এটা প্যানে দিন, তারপর কিছুটা মাখন আর রসুন। ওভারকুকড পাস্তা মাখন শুষে নিলে নরম ভাবটা ঢেকে যায়। ওপর থেকে ফ্রেশ হার্বস আর চিলি ফ্লেক্স দিয়ে দিন, যাতে একটা মুচমুচে ভাব আসে। স্বাদ ব্যালেন্স হয়ে যাবে। রবি চুপ হয়ে গেল। বিবেক সময় নষ্ট না করে বলল, করো। 2 মিনিট পর প্লেট সাজিয়ে তৈরি। বিবেক নিজে গিয়ে গেস্টকে খাবার দিয়ে এলো। 1 মিনিট পর গেস্ট ফিরে এলো, কিন্তু এবার তার মুখ শান্ত ছিল। সে বলল, এখন ঠিক আছে, গুড। পুরো কিচেন স্তব্ধ। সবার নজর সুহানির দিকে। রবি ধীরে করে বলল, এই মেয়েটি জোগাড় জানে। সুহানি নিচু স্বরে বলল, দারিদ্র্যের মধ্যে আমরা এটাই শিখি যে যা আছে তা দিয়েই কিভাবে সেরাটা করা যায়। বিবেকের চোখে গর্বের ছটা ফুটে উঠল। সন্ধ্যার সময় যখন সবাই চলে যাচ্ছিল, আরাধ্যা সুহানিকে বলল, তুমি খুব তাড়াতাড়ি শেখো, যদি কেউ তোমাকে বিরক্ত করে আমাকে জানাবে। সুহানি হাসল না, কিন্তু বলল, ধন্যবাদ ম্যাম।
সে বাইরে বেরোতেই দেখল বিবেক রিসেপশনে দাঁড়িয়ে। সে ডাকল, সুহানি। সুহানি দাঁড়িয়ে পড়ল। বিবেক তার সামনে এসে বলল, আজ তুমি আবারও হোটেলকে বাঁচালে। সুহানি আশ্চর্য হয়ে বলল, আমি তো শুধু যা মনে এলো তা বলে দিলাম। বিবেক গম্ভীর স্বরে বলল, এটাই তো পার্থক্য। বাকিরা বই থেকে শেখে, তুমি জীবন থেকে শেখো। সুহানির হৃদস্পন্দন বেড়ে গেল। সে কিছু বলতে পারল না। বিবেক একটি কাগজ এগিয়ে দিল। এটা তোমার জয়নিং ফর্ম। আজ থেকে তুমি ট্রেনি কিচেন অ্যাসিস্ট্যান্ট, স্যালারিও শুরু। সুহানি কেঁপে উঠল, স্যালারি? আমি এতটার যোগ্য নই। বিবেক মাঝপথে বলল, তুমি যোগ্য এবং এর থেকেও বেশি। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর সুহানি খুব ধীর স্বরে বলল, ধন্যবাদ সাহেবজি। সুহানি এখন ট্রেনি কিচেন অ্যাসিস্ট্যান্ট। একদিন দুজন ওয়েটার তার পেছনে কথা বলছিল। শুনেছি একে বিবেক স্যার নিজে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, সেই কারণেই এত তাড়াতাড়ি প্রমোশন মিলেছে। হোটেলের সবাই জানে, না জানি কিভাবে ও স্যারকে নিজের জালে ফাঁসিয়েছে। সুহানি এসব শুনল। মনে খুব কষ্ট হলো, কিন্তু সে কোনো জবাব দিল না। কারণ অভাব তাকে শিখিয়েছিল পৃথিবীর সব কথার জবাব দেওয়া জরুরি নয়। সেদিন সন্ধ্যায় একটি বড় ইভেন্ট ছিল, হোটেলের বর্ষপূর্তি। অনেক ব্যবসায়ী এবং সংবাদ মাধ্যমের লোক আসার কথা ছিল। শেফ রাবি টেনশনে ছিল এবং চিৎকার করছিল, সবকিছু নিখুঁত হওয়া চাই, একটি ভুলও করা চলবে না। কিন্তু হঠাৎ একটি টেবিল থেকে জোরে চিৎকার শোনা গেল, আরে এটা কি করেছেন? এই খাবার আমাদের ডিশের সাথে মিলছে না। একজন এক্সিকিউটিভ গেস্টের বাজে ফিডব্যাক ছিল এটি। রবি ঘাবড়ে গেল। কর্মীরা ছোটাছুটি শুরু করল। বিবেক সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছালো। কি হয়েছে? গেস্ট বলল, স্বাদ একদম অন্যরকম। রবি বিড়বিড় করে বলল, আমার সেকশনের ডিশ তো নিখুঁত ছিল, এটা কিভাবে হলো? তখনই সুহানির সামনে এলো। সে বলল, আমি কি প্লেটটা দেখতে পারি? সবাই চুপ হয়ে গেল। বিবেক তার দিকে তাকিয়ে রইল। সুহানি ডিশটি দেখল, চেখে দেখল এবং বলল, এতে যে বেস মশলা দেওয়া হয়েছে তা আমাদের নয়, কেউ ভুল করে স্টকরুমের পুরনো মশলা নিয়ে এসেছে। রবি ভয় পেয়ে গেল। কি? তুমি কিভাবে বুঝলে? সুহানি বলল, আমি যে মশলাগুলো বানিয়েছিলাম সেগুলোতে হালকা সুগন্ধ ছিল, এটাতে নেই, এটা কাঁচা। বিবেক সঙ্গে সঙ্গে নির্দেশ দিল নতুন বেস বানাতে। রবি বলল, এত তাড়াতাড়ি? সুহানি ধীর স্বরে বলল, আমি বানিয়ে দেব। রবি ও ম্যানেজার সবাই অবাক হয়ে গেল। বিবেক সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ যাও। সুহানি রান্নাঘরের মাঝখানে গিয়ে দাঁড়ালো। তার হাত খুব দ্রুত চলছিল। মশলা, তেল, ভেষজ উপাদান, তার প্রতিটি নড়াচড়া আমন ছিল যেন কাউকে মনে করে সে রান্না করছে, হয়তো তার মাকে। রবি অপলক দৃষ্টিতে চেয়ে রইল। 2 মিনিট পর সে বেস মশলাটি চেখে দেখল এবং একদম থমতে গেল। সে বলল, এটা তো একদম হোটেলের সিগনেচার মশলার মতো। বিবেকের মুখে গর্ব এবং স্বস্তি দুই ফুটে উঠল। নতুন খাবার তৈরি হলো। গেস্ট চেখে দেখল এবং হেসে বলল, এখন ঠিক আছে, ভেরি গুড। সারা রান্নাঘরে স্বস্তির হাওয়া বইতে লাগল। বিবেক সোহানিকে বলল, তুমি আজ আবার সব কিছু বাঁচালে। সোহানি খুব ধীরে করে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করছিলাম। আরাধ্যা তাকে খতিয়ে দেখল, তোমার মধ্যে আলাদা কিছু আছে মেয়ে? সুহানি জবাব দিতেই যাচ্ছিল, এমন সময় ম্যানেজার তাকে ডাকল। তোমাকে বিবেক স্যারের কেবিনে ডেকেছে। সে ধীরে ধীরে কেবিনে পৌঁছল। দরজা আধা খোলা ছিল। ভেতরে বিবেক কারোর উপর ফোনে রাগ করছিল। আমি বলেছিলাম ওকে থেকে দূরে থাকতে, ওকে বিরক্ত করার সাহস কিভাবে হলো? সুহানি থমকে গেল। এটা কি তার সম্পর্কে বলা হচ্ছিল? বিবেক তাকে দেখা মাত্রই নিজেকে সামলে নিয়ে ফোন কেটে দিল। ভেতরে এসো। সুহানি চুপচাপ বসল। বিবেক কয়েক সেকেন্ড তাকে দেখল, তারপর সরাসরি আসল কথায় এলো। সে বলল, স্টাফদের মধ্যে কিছু মানুষ তোমার সম্পর্কে আজে বাজে কথা ছড়াচ্ছে। আমি চাই তুমি জানো যে এতে তোমার কোনো দোষ নেই। সুহানি ধীর স্বরে বলল, আমি এই ধরনের কথা শুনতে অভ্যস্ত। কিন্তু বিবেক কিছুটা কড়া স্বরে বলল, আমি অভ্যস্ত নই। আমি চাই না কেউ তোমাকে আঘাত করুক। সুহানির এই কণ্ঠস্বরে অস্বস্তি বোধ হলো। আপনি কেন এমন অনুভব করেন? বিবেক নিজের নজর সরিয়ে নিল। কিছুক্ষণ পর বলল, কারণ তুমি এই জায়গার নও, তুমি অন্যরকম এক জীবনের হকদার। সুহানি প্রথমবারের মতো গলা চড়িয়ে বলল, হক? আমি জীবনে কোন হকটা পেয়েছি? বিবেক চুপ হয়ে গেল। সুহানির গলা কিছুটা কাঁপছিল, কিন্তু তাতে দৃঢ়তা ছিল। সে বলল, আমি এখানে চাকরি করতে এসেছি, কারোর দয়ায় বাঁচতে নয়। বিবেক ধীরে করে বলল, তুমি ভুল বুঝছ। তাহলে ঠিকটা বুঝিয়ে দিন। এই দুটি বাক্যের মধ্যে বাতাস ভারী হয়ে গেল। বিবেক দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ক্ষমতা আমি দেখতে পাই, ব্যাস এটাই।
সুহানি মাথা নিচু করে নিল। দুজনের মধ্যে এক না বলা উত্তেজনা ভাসছিল, এবং সেই অস্বস্তি কাটাতে বিবেক কথা ঘুরিয়ে দিল। সে বলল, শেফ রবি তোমার সাথে কথা বলতে চায়, যাও। সুহানি উঠে দাঁড়ালো, কিন্তু বাইরে যাওয়ার সময় তার পা যেন পেছনে টানছিল। কিচেনে শেফ রবি আশ্চর্যজনকভাবে শান্ত ছিল। সে সুহানিকে চেয়ারে বসতে বলল। সে বলল, কাল তুমি যা করলে তারপর আমার কাছে তোমাকে আটকানোর কোনো কারণ নেই। সুহানি বুঝতে পারল না কোন জিনিস থেকে আটকানোর। রবি একটি ফাইল তার দিকে এগিয়ে দিল। ট্রেনিং ছেড়ে সরাসরি জুনিয়র কুক পজিশন, এটা তোমার জন্য প্রমোশন। সুহানি স্তম্ভিত হয়ে গেল, কথা তার গলায় আটকে গেল। রবি হেসে বলল, ভয় পেও না, তুমি যোগ্য। সুহানি ফাইলটি ধরে জিজ্ঞেস করল, বিবেক স্যার জানেন? রবি উত্তর দিল, প্রস্তাবটা ওনারই, কিন্তু সিদ্ধান্ত আমার। সুহানি ফাইলটি নিয়ে বাইরে বেরোলো। মন একদিকে যেমন ভারাক্রান্ত ছিল, অন্যদিকে হালকা। রাতে সে একা লকার রুমে বসে ফাইলটি দেখছিল। সেই পাতাগুলোর মাঝেই যেন তার অতীত চাপা পড়েছিল। পরের দিন হোটেলের রান্নাঘরের পরিবেশ একদম আলাদা ছিল। সবাই জানত সুহানি এখন জুনিয়র কুক, সেই মেয়েটি যে কয়েকদিন আগে এক টুকরো খাবারের জন্য ছটফট করত। কেউ চুপ ছিল, কেউ প্রশংসা করছিল, আবার কেউ বা হিংসাই জ্বলছিল, কিন্তু সুহানি শান্ত ছিল। সে নিজেও যেন এই পরিবর্তনে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। আরাধ্যা তার কাছে এলো। কখনো ভাবিনি তোমাকে দেখে আমি গর্ববোধ করব। সুহানি হেসে দিল। কখনো ভাবিনি যে আমি আবার হাসতে পারবো। দুজনের মধ্যে প্রথমবার এক সত্যিকারের বন্ধুত্বের শুরু হলো। দুপুর পর্যন্ত কাজ স্বাভাবিক ছিল, কিন্তু বিবেক সারা সকাল রান্নাঘরের আশেপাশেই ঘুরঘুর করছিল। তার নজর বারবার সুহানির উপর গিয়ে পড়ছিল, আবার সে নিজেকে সামলে নিচ্ছিল। বিকেল নাগাদ সুহানি নিজের সিগনেচার টুইস্ট দিয়ে এক নতুন ডিশ বানালো। শেফ রবি সেটা চেখে দেখে বলল, এটা শুধু ভালো নয়, এটা মনে রাখার মতো। সুহানি ফাইলটি বুকে চেপে ধরল। প্রথমবারের মতো তার মনে হলো সে কোথাও পৌঁছচ্ছে। কিন্তু এর মধ্যেই এক অনাকাঙ্ক্ষিত অতিথি হোটেলে ঢুকল। একজন নোংরা অগোছালো লোক যে মদ খেয়ে টলছে। তার চোখ ছিল লাল এবং হাঁটা চলা ছিল লক্ষ্যহীন। সে সোজাসুজি রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সুহানি তাকে দেখা মাত্রই তার পায়ের তলার মাটি সরে গেল। সেই ছিল তার সৎ কাকা, সেই লোক যে তার মাকে বছরের পর বছর ভয় দেখিয়েছিল, সেই লোক যে তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল এবং যার থেকে বাঁচতে সে শহরে পালিয়ে এসেছিল। সেই লোক চিৎকার করে বলল, ওই এখানে লুকিয়ে আছিস তুই? কিচেনে সবাই থেমে গেল। বিবেক দূর থেকে দৌড়ে এলো। সে কঠোরভাবে জিজ্ঞেস করল, কে তুমি? কাকা হাসতে হাসতে বলল, আমি ওর রক্তের সম্পর্ক, আর এই মেয়েটি আমার ঋণী। সুহানি কাঁপতে শুরু করল। তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। বিবেক তার সামনে গিয়ে দাঁড়ালো। এখান থেকে বেরিয়ে যাও, এক্ষুনি। কাকা গর্জে উঠল, তুই মাঝখানে কথা বলার কে? বিবেকের গলার স্বর আরও শক্ত হলো, আমি এই হোটেলের মালিক। সুহানির হৃৎপিণ্ড যেন থমকে গেল, কিন্তু কাকা চিৎকার করে বলল, এটা আমার সম্পত্তি। ঠিক সেই মুহূর্তে সুহানি চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বর প্রথমবারের মতো এত তীব্র ছিল, আমি কারুর সম্পত্তি নই, আপনার ঋণীও নই, আপনার কয়েদিও নই, আমি কোথাও যাচ্ছি না। কাকা তার দিকে তেড়ে গেল, কিন্তু বিবেক তার পথ আগলে দাঁড়ালো। এক পা এগোলে পুলিশ ডাকব। বিবেকের চোখে রাগের সাথে সুহানির জন্য ভয়ও ছিল। ঠিক তখনই সিকিউরিটি এসে সেই লোকটিকে বাইরে নিয়ে গেল। যাওয়ার সময় কাকা চিৎকার করে বলল, তুই ফিরে আসবি, তোর আসল সত্যি সবার সামনে। বিবেক গর্জে উঠে বলল, এক শব্দ আর বললে এখান থেকেই জেলে যাবি। দরজা বন্ধ হলো এবং বাইরে নিস্তব্ধতা ছেয়ে গেল। সুহানি সেখানেই দাঁড়িয়ে রইল, নিঃশ্বাস দ্রুত, চোখে জল। বিবেক তার কাছে এলো এবং খুব ধীর ও নরম স্বরে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? সুহানি মাথা নাড়ল, মিথ্যে করেই। তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। বিবেক তার চোখের জল মোছানোর চেষ্টা করল না, শুধু তার সামনে দাঁড়িয়ে রইল, যেন বলতে চাইল যে সে একা নয়। সুহানি ফিসফিস করে বলল, আমি এখান থেকে আবার চলে যাওয়ার ভয় পাচ্ছি। বিবেক তার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে যেও না, এই জায়গা এখন তোমার এবং আমি তোমার পাশে আছি। সুহানি থেমে গেল। সে ভাবল, আপনি? বিবেক প্রথমবারের মতো কোনো দ্বিধা ছাড়াই বলল, হ্যাঁ, আমি তোমার দিকে দাঁড়িয়ে থাকব, তুমি আমাকে যেখানেই রাখো না কেন। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর সুহানি খুব ধীরে করে বলল, আমি ভরসা করতে জানি না। বিবেক মৃদু হাসির সাথে বলল, আমি অপেক্ষা করব, যত সময় লাগুক লাগে। সুহানি প্রথমবারের মতো নিজের মনে স্বীকার করল যে সে এই লোকটির থেকে দূরে থাকতে পারবে না। তার সারা জীবনে প্রথমবারের মতো সে নিরাপত্তা, সম্মান এবং আপনজন একই জায়গায় খুঁজে পেয়েছিল। দুপা এগিয়ে গিয়ে সে বলল, আমি চেষ্টা করব। বিবেকের মুখে সেই হাসি ফুটে উঠল যা সে বছরের পর বছর কারোর জন্য হাসেনি। সুহানি খুব হালকা করে তার হাত ধরল।
কিন্তু সেই আঙুলের বাঁধনে পুরো ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতা ছিল। সেই মুহূর্তে রান্নাঘরে শুধু দুজন মানুষ ছিল, এক গরিব মেয়ে যে নিজেকে নতুন করে গড়েছে এবং এক ধনী ছেলে যে প্রথমবারের মতো কাউকে মন থেকে গুরুত্ব দিয়েছে।